মৃণাল চক্রবর্তীর লেখা যে বোঝে সে খোঁজে বই থেকে সংগৃহীত জীবনের মূল্য। একটা ছোট বাচ্চা তার দাদুকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদু, জীবনের মূল্য কি? 7 বা 8 বছরের ছেলেকে জীবনের মূল্য কিভাবে বোঝাবেন ভেবে না পেয়ে দাদু তার হাতের একটা আংটি খুলে দেন। আংটিতে একটা লাল রঙের পাথর ছিল। সেই পাথরটি খুলে ছেলেটির হাতে দিয়ে বললেন, রাস্তায় যার সঙ্গেই দেখা হবে তাকে এটা দেখাবে এবং জিজ্ঞেস করবে এর জন্য কত মূল্য দিতে সে রাজি। যে দামই সে বলুক না কেন, তুমি তাকে ধন্যবাদ জানিয়ে বলবে যে পাথরটা তুমি বিক্রি করতে চাও না। ছেলেটি বাড়ি থেকে বেরিয়েই বাজারে এক লেবুওয়ালার কাছে গিয়ে পাথরটা দেখালো এবং জিজ্ঞেস করলো সে কত মূল্য দিতে পারবে। লেবুওয়ালা ঝুড়িতে 25টি লেবু নিয়ে বসেছিল বিক্রি জন্য। সে পাথরটা ভালো করে দেখে বলল, ঝুড়ির 25টি লেবু দিতে পারবে সে এর বিনিময়। ছেলেটি ধন্যবাদ জানিয়ে বলল সে পাথরটা বিক্রি করতে পারবে না, শুধু এর মূল্য জানতে চেয়েছিল। ছেলেটি আরেকটু এগিয়ে গিয়ে দেখল এক আপেলওয়ালা বসে আছে অনেকগুলো আপেল নিয়ে। ছেলেটি গিয়ে তাকে জিজ্ঞেস করল সে পাথরটি কিনতে চায় কিনা। আপেলওয়ালা খুব ভালো করে পাথরটি দেখে বলল সেটা তার খুব পছন্দ হয়েছে এবং সে বিনিময়ে 10 পেটি আপেল দিতে পারবে। বাচ্চাটা হাসতে হাসতে বলল, ধন্যবাদ, কিন্তু পাথরটা সে বিক্রি করতে পারবে না। ছেলেটা আরো কিছুটা এগিয়ে গিয়ে দেখল এক সোনার উপর দোকান। সেখানকার দোকানদার পাথরটা দেখে খুশি হয়ে বলল পাথরটা তার খুব কাজে লাগবে। পাথরটার জন্য সে 1000 টাকা আর কিছু পরিমাণ সোনা দিতে পারবে ছেলেটিকে। ছেলেটি আবার তাকে ধন্যবাদ দিয়ে বলল পাথরটি সে বিক্রি করতে পারবে না, দিতেও পারবে না। তারপর সে গেল একটা পুরনো দামি পাথরের দোকানে। সেখানে যে মুহূর্তে সে পাথরটা দেখালো তখন দোকানদার আতশ কাচ এবং বিভিন্ন রকমের যন্ত্র দিয়ে দেখল পাথরটিকে। যত দেখতে লাগলেন তিনি তত কাঁদতে কাঁদতে বললেন, এই পাথর তুমি কোথায় পেলে? এই পাথরের মূল্য দেবার সামর্থ্য আমার নেই। আমার সারা জীবনের অর্জিত অর্থ দিয়েও আমি এটিকে কিনতে পারবো না। বাচ্চাটা কিছুই বুঝতে না পেরে বলল, ধন্যবাদ, কিন্তু আমি পাথরটি বিক্রি করব না, শুধু এর মূল্য জানতে এসেছিলাম। পাথরটি নিয়ে সে ছুটে দাদুর কাছে গিয়ে পুরো ঘটনাটা বলল। দাদু হাসতে হাসতে বললেন, দেখো, লেবুওয়ালা লেবুর মতো করেই পাথর বিচার করেছে, আপেলওয়ালাও তাই, এবং স্বর্ণকারে একই রকম। কিন্তু যে সত্যি পাথর চেনে সে কাঁদতে কাঁদতে বলেছে এই পাথরটি অমূল্য। তার সঞ্চিত পয়সা দিয়েও সে এই পাথরটি কিনতে পারবে না। আমাদের জীবনটাও অনেকটা এরকম। যদি কেউ আপনার মূল্যায়ন করতে না পারে সেটা তার অক্ষমতা, আপনার নয়। আপনি হলেন একটা মূল্যবান পাথরের মতো। আপনার মূল্য এতটাই যে কেউ আপনার মূল্য ধার্য করতে পারবে না। নিজেকে এরকম একটা অমূল্য পাথরের মতো করে ভাবুন, তাহলে জীবনের প্রতি মুহূর্তকে আরো অর্থপূর্ণ করে তুলতে পারবেন। মৃণাল চক্রবর্তীর লেখা যে বোঝে সে খোঁজে বই থেকে সংগৃহীত ভয় নিয়ে একটি ছোট গল্প। একটা অসত্য গাছের গল্প। বহু পুরনো গাছ। এর বিভিন্ন কোটরে নানা ধরনের প্রাণী থাকে, পাখি, ইঁদুর, সাপ ইত্যাদি। এক পথিক অনেক পথ হেঁটে এসে ক্লান্ত হয়ে সেই গাছের নিচে বসে কিছু খেয়ে ঘুমিয়ে পড়ে। যখন গভীর ঘুমে একেবারে কানা, তখন একটা কোটর থেকে একটি সাপ বেরিয়ে পথিকের পায়ের উপর দিয়ে যাচ্ছিল। সাপের গা ঠান্ডা, তাই ঘুমের মধ্যেই ঠান্ডা কিছু স্পর্শ পথিকের পা নড়ে উঠেছিল। সাপটি ভয় পেয়ে পথিকের গায়ে কামড় দিয়ে আবার তার কোটরে ঢুকে যায়। পথিক যখন সাপের কামড়ে ঘুম ভেঙে উঠে বসে দেখল পায়ে রক্ত, ঠিক সেই সময় আরেকটি কোটর থেকে একটি ইঁদুর মুখ বের করেছে। পথিক ভাবল তাকে বোধহয়
ইঁদুরেই কামড়িয়েছে। সে রাগের চোটে ইঁদুরটাকে মারতে গেল। ইঁদুরটা ভয় পেয়ে কোটরে ঢুকে গেল। ব্যাপারটা কি হলো? আমি তো কিছু করিনি, আমাকে মারছে কেন? প্রতীকটি আজে বাজে কিছু জিনিস তার কোটরে ফেলে দিয়ে আবার ঘুমিয়ে পড়ল। ইঁদুরটা তার কোটরের জঞ্জাল পরিষ্কার করে নিচে এসে পথিকটিকে যখন দেখল, তখন তার রাগ হলো। তখন সে পথিকের অন্য পায়ে কামড় দিয়ে দৌড়ে তার নিজের কোটরে ঢুকে পড়ল। পথিক যখন আবার ঘুম ভেঙে উঠে ইঁদুরকে খুঁজছে, তখন সাপটা মুখ বের করেছে তার কোটর থেকে। সাপ দেখে পথিক ভয়ের চোটে ভাবল সাপ কামড়েছে। ওরে বাবারে, আমাকে সাপে কামড়েছে বলে চিৎকার করতে করতে সে মারা গেল। এবারে আমার প্রশ্ন হলো, মানুষটি কেন মারা গেল? সাপের কামড়ে, নাকি ইঁদুরে কামড়ে, না ভয়ে? নিশ্চয়ই ভয়ে। প্রসঙ্গত বলি, সাপের কামড়ে যারা মারা যায় তাদের বেশিরভাগ বিষক্রিয়ার নয়, ভয় মারা যান। ঠিক আমরাও এরকম সারাদিন ভয় পেয়ে আছি। পরীক্ষা সামনে, সেজন্য ভয়। পরীক্ষার পর কি করব সেই নিয়ে ভয়। এই ভয়কে জয় করা সহজ হয় যদি আমরা মানসিক দিক দিয়ে দৃঢ় হই, শক্ত হই। যদি এরকম হয়, যদি ওরকম হয়, এই ভেবেই আমরা ভয় পাই। যা হয়তো বাস্তবে নেই বা হবে না, সেগুলোকে সত্যিকারে ভেবে ভয় পাই। এই ধরনের চিন্তা অনেকের অভ্যাস, একটি মানসিক রোগও বটে। এই শব্দটিকে আরেকভাবে দেখা যাক। এটা ইন্ডিয়ার অনেক খেলার দল বড় করে লিখে রাখে, ফরগেট এভরিথিং অ্যান্ড রান, অথবা ফরগেট এভরিথিং অ্যান্ড রাইজ, অর্থাৎ সবকিছু ভুলে ঘুরে দাঁড়াও, উঠে দাঁড়াও। এভাবেই আমরা ভয়কে জয় করতে পারি। মৃণাল চক্রবর্তীর লেখা রাগ সম্পর্কের একটি ছোট গল্প। একটা খুব দুষ্টু ছেলে ছিল। তার দুরন্তপনায় সবাই অতিষ্ঠ। একদিন তার বাবা ঠিক করেন যে ছেলের সঙ্গে একটা সাইকোলজির গেম খেলবেন এবং সেই মতো ছেলেকে ডেকে পাঠান। ছেলেটির যখন মন ভালো থাকে সে তখন একেবারে অন্যরকম হয়ে যায়, আর যখন মাথা বিগড়ে যায়, যখন তার রাগ হয়, তখন এমন দুষ্টুমি করে যা তার জন্য তো নয়, তার বাবার জন্য এবং বাড়ির জন্যও ভালো নয়। বাচ্চাটি আসার পর তার বাবা তাকে বললেন, একটা উপহার এনেছি, তিনি যা শুধু তাকেই দেবেন। একটা বাক্স দিলেন তাকে, যার মধ্যে প্রায় 100টা পেরেক রাখা ছিল। দিয়ে বললেন, এটা তোমার। সঙ্গে একটা ছোট হাতুড়ি দিলেন। বাচ্চাটি বলল, এটা দিয়ে আমি কি করব? বাবা বললেন, তুমি যে মাঝে মধ্যেই রাগ করো আর তারপর যা খুশি করতে থাকো, সেটা কি ভালো? বাচ্চাটি যখন উত্তর দিল, না সেটা ঠিক নয়, তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি চাইবে, এটাকে বদলাতে? সে বলল, হ্যাঁ, কিন্তু আমি যখন রেগে যাই তখন পারি না নিজেকে সামলাতে। বাবা বললেন, তাহলে আজকের পর তুমি যখনই রেগে যাবে তখন বাগানে যাবে। সেখানে শেষ প্রান্তে একটা গাছ আছে। সেই গাছটার একটাও পাতা নেই, অর্থাৎ গাছটা মারা গিয়েছে, শুধু তার গুঁড়ি রয়ে গেছে। যখনই তোমার রাগ হবে তখন তুমি সেই মরা গাছটার গুঁড়িতে একটা করে পেরেক ঠুকে আসবে। আবার যখন রাগ হবে তখন আবার গিয়ে তাতে আরেকটা পেরেক হাতুড়ি দিয়ে মেরে আসবে। প্রতিবার রাগের সময় এটা করবে। বাচ্চাটা জিজ্ঞেস করলো, খালি এটা করলেই আমার রাগ কমে যাবে? বাবা বললেন, দেখাই যাক না শুরু করে। এরপর বাচ্চাটির যখনই রাগ হয় এবং দুষ্টুমি করার ইচ্ছে হয়, তখন তার মনে পড়ে বাবার কথা এবং সে বাগানে গিয়ে মরা গাছটায় পেরেক পুঁতে আসে। প্রথম দুদিন তার বেশ ভালোই লাগছিল। দিনে কখনো 8টা, কখনো 10টা পেরেক ঠুকে আসতে সে। তৃতীয় দিন বাইরে খুব বরফ পড়তে শুরু করলো। বাচ্চাটি বাইরে গিয়ে পেরেক পুঁতে ফিরে আসতে সময় লেগে যাচ্ছিল ঘন্টাখানেক।
কারণ সে দৌড়তে পারছিল না ভালো করে, এবং ঠান্ডার মধ্যে এতটা গিয়ে আবার ফিরে আসাও সহজ নয়। বাচ্চাটি তখন ভাবল, এর চেয়ে যদি রাগটাকে সে একটু সামলে নেয় তাতেই ভালো। ধীরে ধীরে দেখা গেল বাচ্চাটির রাগের মাত্রা এবং ঘটনার সংখ্যা কমে আসছে। যে আগে দিনে 10-12 বার রাগ করত, সে মাত্র কয়েকবার রাগ করছে। বাক্সে পেরেক শেষ হতে তার লেগে গেল 2 মাস। সে তখন বাবার কাছে এসে বলল, আর তো পেরেক নেই, এবারে কি করব? বাবা জিজ্ঞেস করলেন, তুমি কি পুরোপুরি পারফেক্ট হয়ে গিয়েছ? বাচ্চাটি উত্তর দিল, না। বাবা বললেন, তাহলে এবারে যখন তোমার রাগ হবে তখন তুমি একটি করে পেরেক গিয়ে খুলে আনবে, অর্থাৎ প্রায় একই রকম কাজ করতে হবে তাকে। বাচ্চাটি ঠিক করল সে আরও রাগ কমিয়ে আনবে, এবং সেই প্রত্যেকটি পেরেক খুলতে তার সময় লেগে গেল 4 মাস। যেগুলো লাগাতে তার 2 মাস সময় লেগেছিল, তার দ্বিগুণ সময় লাগলো খুলে আনতে, অর্থাৎ তার রেগে যাওয়া ধীরে ধীরে কমে এসেছিল। 6 মাসের মধ্যে বাচ্চাটি একদম বদলে গেল। বাবা তখন তাকে জিজ্ঞেস করলেন, এখন তার কেমন লাগছে? বাচ্চাটির গলার স্বর একদম বদলে গিয়েছিল। মাথা নেড়ে সম্মতি জানিয়ে সে বলল সে বুঝতে পারছে তার পরিবর্তন। তখন বাবা ছেলের হাত ধরে বাগানে গেলেন। বাবা ছেলেকে বললেন, গাছটার দিকে তাকিয়ে দেখো। সে দেখল গাছের গায়ে অনেকগুলো গর্ত। বাবা বোঝালেন, তুমি এই 6 মাসে অনেক ভালো হয়ে গিয়েছো ঠিকই, কিন্তু এই সময় তুমি রাগের মুহূর্তে যা কিছু করেছো এবং বলেছো তার জন্য অন্যদের মনে ক্ষত সারা জীবন থেকে যাবে। তাই আজ থেকে রাগ হলে তুমি ভাববে রাগের মুহূর্তে তুমি যা বলতে চাইছো বা করতে চাইছো তা আরেকজন মানুষের মধ্যে সারা জীবনের মতো ক্ষত তৈরি করতে পারবে। সেটা কি উচিত কাজ হবে? আমরাও আমাদের জীবনে উত্তেজিত হয়ে আমাদের কাছের মানুষজনকে এমন কিছু বলে ফেলি যে পরে মনে হয় না বললেই ভালো হতো। এই কথাটা মনে রেখে আমরাও যদি একটু সচেতন হই এবং কিছু বলার আগেই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই কথাটা ভেবে নিই, তাহলে আপনার অ্যাঙ্গারের সঙ্গে জুড়ে গিয়ে ডেঞ্জার হয়ে যাবে না। রাগকে অন্যভাবে চালিত করে আপনি সফলতার দিকে এগোনোর কাজে লাগাতে পারবেন, কারণ অ্যাঙ্গার প্লাস প্যাশন ইকুয়ালস টু সাকসেস। মৃণাল চক্রবর্তীর লেখা আরেকটি ছোট গল্প, লক্ষ্যের সন্ধানে। একদিন এক অধ্যাপক ক্লাসে বললেন যে অনেক তো পড়াশোনা হলো, এবারে একটা পরীক্ষা করে দেখি। ছাত্ররা খুব আগ্রহ দেখালো নতুন পরীক্ষার কথা শুনে। অধ্যাপক অর্ধগোলকের আকারে একটা বড় কাচের পাত্র সবার সামনে রেখে জিজ্ঞাসা করলেন, এটা খালি না ভর্তি? ছাত্ররা হাসতে হাসতে উত্তর দিল, এটা তো পুরো খালি। তিনি হেসে বললেন, সত্যি? তোমরা নিশ্চিত তো? এই বলে তিনি একটা পাথর হাতে নিয়ে বললেন, আমি এই রকম কিছু পাথর দিয়ে পাত্রটা ভর্তি করব। এরকম 15টা বড় পাথর রাখার পর দেখা গেল পাত্রটা পুরো ভরে গেছে। তিনি তখন আবার জিজ্ঞাসা করলেন, এখন এটা খালি না ভর্তি? ছাত্ররা বলল, এটা পুরো ভর্তি। অধ্যাপক তখন কিছু নুড়ি পাথর হাতে নিলেন। বড় পাথরগুলো মাঝখানে সে ফাঁক ছিল, সেগুলো ভরে দিলেন এই নুড়ি পাথর দিয়ে। পাত্রটা একবার ঝাঁকিয়ে নিলেন তিনি। এতে নুড়ি পাথরগুলো বড় পাথরের মাঝখানে ঠিক জায়গা করে নিল। তারপর তিনি আবার জিজ্ঞেস করলেন ছাত্রদের, এবারে তোমার পাত্রটাকে ভর্তি বলবে না খালি? তখন কয়েকজন ছাত্র বলল, এটা ভর্তি, কিন্তু অন্য কয়েকজন বলল, মনে হয় আরও কিছু জায়গা আছে। তখন অধ্যাপক হেসে বললেন, দেখা যাক। এই বলে তিনি হাতে কিছু পরিমাণ বালি নিলেন। সেই বালি ঢেলে তিনি পাত্রটা পুরো ভর্তি করে দিলেন। আবার জিজ্ঞেস করলেন তিনি, এটা ভর্তি না খালি? এবার একজন এক এক রকম উত্তর দিল।
অধ্যাপক তখন এক বোতল জল নিয়ে সেই পাত্রে ঢালতে শুরু করলেন। কানায় কানায় ভর্তি হয়ে গেল পাত্রটি। তিনি আবার প্রশ্ন করলেন, এবারে বলো, ভর্তি না খালি? বেশিরভাগ ছাত্র বলল, এখনো কিছু রাখা যেতে পারে বোধ হয়। অধ্যাপক হাসতে হাসতে হাতে চিনি নিয়ে পাত্রতে ছড়িয়ে দিলেন। সেই চিনি জলের মধ্যে গুলে গেল, কিন্তু পাত্র থেকে কিছুই বেরিয়ে পড়ল না। যখন তিনি জিজ্ঞেস করলেন, আরও কিছু কি রাখা যায় পাত্রটিতে, তখন কয়েকজন ছাত্র বলল, নুনের কথা। তিনি বললেন, ঠিক কথা। এই বলে এক মুঠো লবণ পাত্রে ঢেলে দিলেন। এরপর তিনি বললেন, এবারে কিন্তু পাত্রটা পরিপূর্ণ, কানায় কানায় ভর্তি। তখন তিনি বললেন, যেভাবে ধাপে ধাপে তিনি পাত্রটা ভর্তি করেছেন, সেই ধাপগুলো যদি উল্টে দেওয়া যায় তাহলে কি হতো? আগেই যদি তিনি জল ভরে দিতেন বা আগেই বালি ভরে দিতেন, তাহলে তখন কিন্তু এত কিছু রাখা যেত না পাত্রে। এই পরীক্ষা থেকে আমরা কি শিখতে পারি? আমাদের সবসময় মনে রাখতে হবে জীবনে বড় পাথরগুলো কি। আমরা অনেক সময় জলের মতো বা বালির মতো অন্য কাজগুলো জরুরি ভেবে আগে করতে শুরু করে দিই, আর তখন জীবনে বড় পাথরগুলো, আসল এবং জরুরি জিনিসগুলো করার সময় থাকে না। নেপোলিয়ন বোনাপার্টের একটি ছোট্ট গল্প। নেপোলিয়ন বোনাপার্ট একজন বিখ্যাত ফরাসি যোদ্ধা ছিলেন। তার সম্পর্কে শোনা যায়, একসময় অনেকগুলো যুদ্ধ জেতার পর একটা যুদ্ধে তিনি হেরে যান। এরপর তার কাছে দুটো রাস্তা ছিল, হয় ধরা দেওয়া, নয়তো লুকিয়ে পালিয়ে যাওয়া। তিনি দ্বিতীয় পন্থা নিয়েছিলেন। তার 500 সৈন্য নিয়ে একটা জঙ্গলে লুকিয়ে পড়েছিলেন। জঙ্গলটা ছিল একটি দ্বীপে। তিনি সেখানে তার সৈন্যদের তৈরি করতে থাকেন, দিনের পর দিন, মাসের পর মাস ধরে, যাতে আবার তারা যুদ্ধে করতে পারে। এই সৈন্যদের শারীরিক ও মানসিক শক্তি বাড়ানোর জন্য অভিনব সব ট্রেনিং এর পদ্ধতি অবলম্বন করতে চেয়েছিলেন। একসময় তার গুপ্তচর এসে খবর দেয়, ওই দ্বীপ থেকে একটু দূরে, যেখানে নৌকা করে যেতে হবে, সেখানে একটা বড় দেশ আছে। সেই দেশ যদি ওরা দখল করতে পারে, তাহলে আবার নতুন করে সবকিছু ফিরে পাওয়া সম্ভব। গুপ্তচরেরা এও জানল যে সেখানে রয়েছে 5000 সৈন্য। নেপোলিয়ন গুপ্তচরকে ইশারা করে বললেন, এই খবর যেন সে সৈন্যদের না বলে। নেপোলিয়ন তার 500 সৈন্যকে এমনভাবে তৈরি করলেন যাতে তারা সব ধরনের যুদ্ধ করতে প্রস্তুত থাকে। শারীরিক দিক থেকে দিয়েও ততদিন তারা সক্ষম হয়ে গিয়েছিল। যখন নেপোলিয়ন ঠিক করলেন ওদের নিয়ে রওনা দেবেন, তিনি 10টা নৌকো তৈরি করালেন। রাতের অন্ধকারে সবাইকে নিয়ে সেই দ্বীপে গেলেন। তিনি যখন আক্রমণ করার সিদ্ধান্ত নিলেন, তখন সবাইকে জড়ো করে কি বললেন জানেন? তিনি বলেছিলেন, তোমাদের একটাই উপায় এখন, হয় জিতবে, আর না হলে পেছন ফিরে দেখো। সবাই দেখল নৌকাগুলো দাও দাও করে জ্বলছে। তখন সবাই তাকে জিজ্ঞেস করলেন, এটা কি করলেন? নৌকাগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে গেলে আমরা ফিরবো কিভাবে? তখন নেপোলিয়ন বললেন, তোমরা ফেরার জন্য যুদ্ধ লড়বে না, তোমরা থাকার জন্য লড়বে। অতএব তোমাদের কাছে একটাই রাস্তা, যুদ্ধে লড়তে হবে এবং জিততে হবে। আর কোনো উপায় নেই, কারণ পেছনে ফেরা যাবে না। তিনি এটাও বললেন, যেভাবে যুদ্ধের পরিকল্পনা করেছেন, সেই মতো যুদ্ধ করলে কারো ক্ষমতা নেই তাদের হারাবে। তার করা পরিকল্পনা অনুযায়ী শুরু হলো যুদ্ধ। সেই বিখ্যাত যুদ্ধ নেপোলিয়ন মাত্র 500 সৈনিক নিয়ে 5000 সৈন্যকে হারিয়েছিলেন, শারীরিক এবং মানসিক শক্তির সাহায্যে। তিনি আবার সেই দ্বীপ পুনরাধিকার এনেছিলেন। তারপর শুরু হলো নেপোলিয়নের স্বর্ণযুগ। হয়তো এটা শুধুই একটা গল্প, কিন্তু আমরা এই গল্প থেকে কি শিখতে পারলাম? আমরা এই শিখতে পারি যে আমরা যদি জীবনে কোনো অভিযানে বা অ্যাডভেঞ্চারে যাই, তাহলে কোনোদিন কোনো পিছুটান রেখে যেতে নেই। পিছুটান থাকলে আপনি সব সময় রাস্তা খুঁজবেন, এটা নাহলে ওটা, ওটা নাহলে এটা। কিন্তু পিছুটান না থাকলে
আপনার কাছে একটাই অপশন থাকবে, সামনে এগিয়ে যাওয়ার, মুখোমুখি হওয়ার। আর আপনার যদি মনের শক্তি, শরীরের শক্তি দিয়ে কোনো যুদ্ধ লড়েন, কারো ক্ষমতা থাকবে না আপনাকে হারানোর। এখান থেকে আর কখনো হাল ছেড়ে দেবেন না। আপনার একটাই রাস্তা, ফাইট অ্যান্ড উইন। নিজের উপর বিশ্বাস থাকলে আপনিই পারবেন। আমি জানি না জীবনের কোন ধাপে এসে কোন প্রান্তে আপনি এই গল্পটা পড়ছেন, কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন, অন্য কোনো অপশনের দিকে তাকাবেন না। মুখোমুখি ফাইট করুন। অপশন যত কম থাকবে, জীবনের সাফল্য তত তাড়াতাড়ি আসবে। জীবনে নতুন কিছু শুরু করার কোনো বয়স হয় না।